পশ্চিমবঙ্গের রাজনৈতিক বা সামাজিক চালচিত্রে এই জিনিসটা খুব একটা বড় করে আসে না, কিন্তু সারা দেশের বড় ছবিটার দিকে তাকালে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাঞ্জাবের কৃষকরা আবার আন্দোলন শুরু করেছেন, আমরণ অনশন করছেন কৃষক নেতারা। তাদের দাবি, কৃষি পণ্যের সহায়ক মূল্য মিনিমাম সাপোর্ট প্রাইস তাকে একটা আইনগত স্বীকৃতি দিতে হবে। আমাদের দেশে মাত্র 23টা কৃষি পণ্যে আমি যতদূর জানি মিনিমাম সাপোর্ট প্রাইস আছে। ধান, গম, সয়াবিন, ছোলা, সর্ষে, এরকম কয়েকটা, অধিকাংশ পণ্যেরই নেই। এই পণ্যগুলো কৃষকরা যখন উৎপাদন করেন, তাদের উৎপাদনে খরচ যদি না পোষায় বিক্রি করে, তাহলে মিনিমাম সাপোর্ট প্রাইস বলে যে সরকার একটা দামে এই পণ্যটা কিনে নেবে, যাতে কৃষকদের লোকসান না হয়। তার পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তি আছে। অনেক রকম পণ্ডিতরা মাথা ঘামিয়েছেন এ বিষয়ে কি হওয়া উচিত। সরকার একটা দামে কিছু কিনে নেবে, এরকম যদি গ্যারান্টি থাকে, অ্যাসুরেন্স থাকে, তাহলে তার মধ্যে দুর্নীতি ঢুকে পড়বে কিনা এ নিয়ে এই প্রস্তাবের বিরোধী যারা, তারা অনেক কথা বলেছেন। আমরা এই মিনিমাম সাপোর্ট প্রাইস, এটা কৃষি পণ্যের কিভাবে থাকতে পারে, থাকা উচিত কিনা, তা নিয়ে আজকে আলোচনা করব। তারই সূত্র ধরে আসবে যে বৃহৎ ছবিটা যদি দেখি, যে আমাদের দেশে কৃষিকে কে বাঁচাবে। অসুখ, আপনার কাছে যাওয়ার আগে আরেকটু ছোট্ট একটু কথা দর্শকদের জন্য বলে নিই। আমাদের দেশে কৃষি কিন্তু ক্রমশ সংকুচিত হয়ে আসছে। দেশে যেটা কৃষির জন্য সব থেকে ভালো জমি, এই গঙ্গা যমুনার অববাহিকা, গঙ্গা যমুনা দোয়াব যাকে বলা হয়, আর পূর্ব বাহিনী 4টে বড় নদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তাদের বেসিন যাকে বলা হয়, তাদের অববাহিকা। সেখানে বিশাল বিশাল কনস্ট্রাকশন হচ্ছে, বড় শহর তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে। অমরাবতী শহরটা একটা উদাহরণ দিচ্ছি। অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী তৈরি হচ্ছে বর্তমান শাসক দলের সঙ্গে, রাজ্যের শাসক দলের সঙ্গে কেন্দ্রের শাসক দলের সহযোগিতায়। তার জন্য 30,000 একর জমি নেওয়া হয়েছে। এটা হচ্ছে কৃষ্ণা নদীর দক্ষিণ তীরে দেশের অন্যতম উর্বর একটা জায়গা, অন্যতম উর্বর কৃষিক্ষেত্র। সেখানে 30,000 একদম শুধু চাষ হতো, সেটা শহর গড়ার জন্য নিয়ে নেওয়া হয়েছে। তার আশেপাশে অবশ্যই অনেক বেশি রাস্তা হবে, অনেক বেশি আরো কৃষি জমি চলে যাবে। তথ্য পরিসংখ্যান একথাও বলছে, ক্রমশ দক্ষ যোগ্য কৃষকের সংখ্যা আমাদের দেশে কমছে। আমার হাতের কাছে পরিসংখ্যানটা এই মুহূর্তে নেই, কিন্তু গত 10 বছরে দক্ষ যোগ্য কৃষকের সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। নাম লেখানো কৃষক নয়, যারা প্রধানমন্ত্রী সরকারি যোজনায় সুবিধা পান, সরকারি প্রকল্পে সুবিধা পান, তাদের কথা বলছেন। সত্যি সত্যি চাষ করেন এমন কৃষকের সংখ্যা কমে আসছে। তাহলে কি ভবিষ্যতে আমাদের দেশে কৃষিতে যে স্বনির্ভরতা আমরা অর্জন করেছি গত কয়েক দশক ধরে, আজকে আমরা মূল খাদ্যের ব্যাপারে সারপ্লাস, আমাদের উদ্বৃত্ত আছে, আমরা বিদেশে রপ্তানি করতে পারি, সেখান থেকে আমরা পিছিয়ে পড়ব? খুব দীর্ঘমেয়াদী একটা প্রশ্ন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অশোক আমাদের সঙ্গে রয়েছেন। আমি চেষ্টা করলাম যে সমস্যাটা কি, তার কয়েকটা দিক আপনাদের সামনে তুলে ধরতে। পরবর্তীকালে আরো হয়তো কথা বলার সুযোগ আসবে। অশোক দা, এমএসপি নিয়ে যে ডিবেটটা চলছে, যেটা পাঞ্জাবদের কৃষকদের আন্দোলন প্রসঙ্গে আবার হয়তো একটু অনেক মানুষের চর্চা বোধের মধ্যে এসেছে, আপনার এই সম্পর্কে সাধারণভাবে ধারণা কি, কি আপনার আইডিয়া, সেটা একটু বলুন, তারপর আমি নির্দিষ্ট প্রশ্নে যাব। প্লিজ বলবেন। হ্যাঁ, প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে এমএসপি মানে মিনিমাম সাপোর্ট প্রাইস, এই জিনিসটা ভারতবর্ষে 60-এর দশক থেকে আছে। 1965 সাল থেকে প্রথম শুরু হয়েছিল। তারপরে তখন কয়েকটা মাত্র কৃষি পণ্যে এটা ছিল, এবং তারপরে আস্তে আস্তে বেড়ে এখন 23টা 24টা কৃষি পণ্যে, কোনো বছর 24টা হয়, কোনো বছর 23টা হয়। এখন মোটামুটি ভাবে 23টা কৃষি পণ্যে এমএসপি আছে। প্রশ্নটা তা নয়, প্রশ্নটা হচ্ছে এমএসপি আছে মানেটা কি। এমএসপি আছে মানে হলো যে একটা কস্ট অ্যান্ড কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস বলে একটা কৃষি কমিশন সাধারণ কথায় বলা হয়। এইটা প্রতি বছর গঠন করা হয়, এবং তারা অঙ্ক টঙ্ক কষে কৃষকদের
যে আয় ব্যয় মূলত কৃষকদের ব্যয় এইগুলো হিসেব করে এই যে 23টা কৃষি পণ্য তার উৎপাদন খরচ একটা নির্ধারণ করে এবং বলা হয় যে এই নির্ধারিত খরচটা যদি সরকারকে যদি দিতে হয় তাহলে সেইটা হবে এমএসপি। এখানে দুটো ভাগ হয়, একটা ভাগ হচ্ছে যে কৃষকের আউট অফ পকেট এক্সপেন্ডিচার কত, আউট অফ পকেট মানে তাকে সার কিনতে, জল কিনতে, বীজ কিনতে কত খরচা হচ্ছে এবং তাকে কত শ্রমিক লাগানোর জন্য, এগ্রিকালচারাল লেবার লাগানোর জন্য কতটা টাকা দিতে হচ্ছে, কত মজুরি দিতে হচ্ছে, এটা একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে পারিবারিক শ্রম, যেটা তার বউ বাচ্চা বা তার স্বামী, তার বাবা, ছেলে, এরা কতটা শ্রম দিচ্ছে, এইটা যোগ করে এই কৃষি এমএসপিটা নির্ধারণ করা হয়। এবারে যেটা সবার কাছে একটা অদ্ভুত ধারণা আছে, সেই ধারণাটা হচ্ছে যেন এমএসপি নির্ধারণ করা মানে হচ্ছে এমএসপি দিয়ে সরকার সবকিছু কিনে নিচ্ছে। আসলে তা ঘটনাটা নয়। এমএসপিটা আছে, কিন্তু এমএসপিটা সরকারকে বলা হয় যে এইটা হলো মিনিমাম সাপোর্ট প্রাইস। সরকার যেটা কেনে সেটা মূলত রেশন ব্যবস্থাতে মানুষকে চাল এবং গম এটা দেওয়ার জন্য সরকার একটা বিস্তৃত ব্যবস্থা দিয়ে চাল এবং গম কেনে। সরকার কিন্তু তার ছাড়াও কিছু জিনিস কেনে, তার মধ্যে যেমন কটন, কাপাস সরকার কেনে। সরকার নিজেরা কেনে না সুগার কেন, কিন্তু সরকারের একটা ব্যবস্থা আছে যে ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত দাম দিয়ে সরকার সুগার কেনের একটা নিয়ন্ত্রণ রাখে। সুগার কেনটা সরকারি সুগার মিলে যায়, সুগার মিল থেকে সুগার মিলকে খরচাটা সরকার কিছুটা তার মধ্যে দিয়ে দেয়। এই ঘটনাটুকু ঘটে। এবারে যেটা প্রশ্নটা হচ্ছে তার মানে কি কৃষির চাষিরা এমএসপি পাচ্ছে? এর উত্তর হচ্ছে মানে কিছু চাষি এমএসপি পায়, কিছু বেশিরভাগ চাষি এমএসপি পায় না। এবারে কেন এটা ঘটছে? খুব স্বাভাবিক কথাই যে সরকার তো আর সমস্ত কৃষি উৎপাদনটা কিনে নিতে পারে না, এটা কেউ কোনোদিন বলছেও না, যদিও এরকম একটা প্রচার আছে। কাজে সরকারের যতটুকু প্রয়োজন সরকার ততটুকুই কিনছে এবং সেই কারণে এমএসপিটা কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছে, কিন্তু কিছু ক্ষেত্রে পাচ্ছে না। এইবারে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের দেশে কৃষক বলতে যাকে বোঝায় আজকের দিনে দাঁড়িয়ে তার 85% হচ্ছে কিন্তু স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার, অর্থাৎ ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র চাষি। আমাদের যে ধারণা যে পাঞ্জাবে সব বড় বড় চাষি, বিশাল বিশাল তাদের পয়সা করি, পাঞ্জাবেও কিন্তু 38% কৃষক হচ্ছে স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার। মাত্র 60% কৃষক হচ্ছে স্মল ফার্মার, মিডিয়াম ফার্মার এবং বিগ ফার্মার মিলিয়ে। হরিয়ানাতে তার থেকেও কম। এবং সারা ভারতবর্ষের হিসেব ধরলে 85%, পশ্চিমবঙ্গে তো প্রায় 90% কাছাকাছি হচ্ছে স্মল এবং মার্জিনাল ফার্মার। অর্থাৎ আমাদের দেশে কৃষক বলতে আমরা যাদের বুঝি তারা আসলে কিন্তু অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র চাষি, যারা তাদের উৎপাদনটা, সেটা চাল হোক, গম হোক, সেটা কাপাস হোক, সেটা সর্ষে হোক, সেটা যাই হোক না কেন, বজরা হোক, ভুট্টা হোক, যেগুলো অনেক বেশি মাত্রায় উৎপাদন হয়, সেগুলো তারা বাজারে নিয়ে আসে। প্রশ্নটা এই যে এই দাবিটা বারবার কেন উঠছে? এই দাবিটা শুধু যে এখন উঠেছে, দলজিৎ সিং দালিওয়াল বলে একজন কৃষক, তিনি আমরণ অনশন করছেন, তার বোধহয় 49 দিন কি 52 দিন অনশন হয়ে গেছে। আজকে দেখছি একটা খবর, এই কয়েক ঘন্টা আগে আবার এসেছে খবরটি, যে 111 জন কৃষক তারা আমরণ অনশন করতে সিদ্ধান্ত নিয়েছেন এবং তারাও সেখানে কালো কাপড় পরে বসে অনশন শুরু করছেন বোধহয় আগামীকাল থেকে। এই যে জিনিসটা হচ্ছে, এর আগে আমরা জানি 2024-এ 2023-এর ডিসেম্বর থেকে 2022-এর ডিসেম্বর থেকে 2023 জুড়ে একটা কৃষক আন্দোলন হয়েছিল সংযুক্ত কিষাণ মোর্চার মানে ইয়ের মধ্যে, তার ছাতার মধ্যে। এবং তার ফলে কৃষি যে 3টে কৃষি আইন ছিল, 3টে কৃষি আইন কিন্তু এমএসপির জন্য ছিল না। 3টে কৃষি আইন ছিল কিভাবে এই কৃষি পণ্যগুলিকে বাজারজাত করা যায় তার সম্পর্কে আইন। সেই আইনগুলোকে ফিরিয়ে নিতে হয়েছিল। কিন্তু এর মধ্যে যে জিনিসটা একেবারেই গণচর্চার মধ্যে আসেনি, সেটা হচ্ছে এই গত নভেম্বর মাসে, 25শে নভেম্বর, ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক ফর এগ্রিকালচার
মার্কেটিং বলে একটা খসড়া পলিসি আবার ঘোষণা করা হয়েছে। এই খসড়া পলিসিটা ওয়েবসাইটে 15 দিন ছিল, যেটা যারা পড়েছেন তাই নিয়ে সামান্য কিছু লেখালেখি বাংলাতে হয়নি, আমি বাংলা খুঁজে দেখেছি পাইনি, ইংরেজি কাগজে কিছু কিছু আলোচনা হয়েছে, কিন্তু আমি এটা খুব বড় ডকুমেন্ট নয়, সবাই পড়তে পারবেন। এই ডকুমেন্টটাতে দেখা যাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে কৃষি আইনে যেসব জিনিসগুলো ছিল সেইগুলো আবার ফিরিয়ে আনার কথা উঠছে। অর্থাৎ বড় বড় কর্পোরেট হাউসরা সরাসরি নিজেদের লোক দিয়ে কৃষি পণ্য কিনে নিতে পারবে, কন্ট্রাক্ট ফার্মিং এর কথা চলে এসেছে, এইসব জিনিস আবার ওর মধ্যে চলে আসছে। অর্থাৎ ঘুরিয়ে নাক কান ঘুরিয়ে আবার সেই একই জিনিস ফেরানোর চেষ্টা একটা শুরু হয়েছে। সেটা কতদূর যাবে আমি জানি না। এবারে একটা জিনিস প্রচার করা হয় সাধারণভাবে, এবং লোকেও এটা খুব ভুল বোঝে, সেটা হচ্ছে যে চাষিরা এমএসপি দাবি করছে। এমএসপি দাবি করা মানে হলো যে সরকার সমস্ত খাদ্যদ্রব্য 23টা কৃষি পণ্য যত উৎপাদন হবে সরকার সবটাই নাকি কিনে নিতে হবে। এইটা আদৌ কোনো চাষিরা দাবি করছে না। দাবি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এমএসপিটা যেটা ঘোষণা করা হয়, যেটা অলরেডি আছে আজ 60 বছর ধরে, সেইটাকে একটা আইনি গ্যারেন্টি দেওয়া হোক। আইনি গ্যারেন্টিটা রূপায়ণ কি করে হবে? অর্থাৎ আইনি গ্যারেন্টি তো আমি কাগজে লিখেই দিতে পারি। আমাদের দেশে কত ভালো ভালো আইনি গ্যারেন্টি আছে এবং আইন আছে যেগুলো কাগজেই রয়ে গেছে। হ্যাঁ, ওই যদি 1965 সালের আমি বলি যে এই এমএসপি শুরু হয়েছিল 1961 সালে, তো পণ নিবারণ আইন আছে, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, তারও তো 60-70 বছর হয়ে গেল, প্রায় 60-65 বছর হয়ে গেল। তাতে কি ডাউরি কমেছে? ডাউরি কমে না। কাজে আইনটা লিখে দিলে তো হয় না, আইনটাকে কি করে রূপায়ণ করা হবে তার জন্য কতগুলো কংক্রিট প্রস্তাব আছে। তার মধ্যে 4টে ভাগ। এই 4টে ভাগ একটুখানি সবার বোঝার প্রয়োজন আছে। একটা ভাগ হচ্ছে সরকারি প্রকিউরমেন্ট আজকে, অর্থাৎ যেটা রেশনে দেওয়ার জন্য সরকার কেনে, আর মিলিটারিদের জন্য সরকার কেনে, পুলিশের জন্য কিছুটা কিনে, সেইটা মূলত চাল এবং গম। তার ফলেই যেটা হয়েছে সেটা হচ্ছে যে চাল এবং গমের উৎপাদনটাই সবচেয়ে বেশি দেশের মধ্যে বেড়ে গেছে। এইটাকে বলা হচ্ছে যে যদি অন্যান্য জিনিসগুলোকেও সরকার কিনতে শুরু করে, যেটা মূলত মানুষকে, বিশেষ করে শিশুদের এবং মহিলাদের পুষ্টি যোগাবে, সেটার মধ্যে ডাল আছে, সেটার মধ্যে অন্যান্য কৃষি পণ্য আছে, সয়াবিন আছে, খুব বড় করে সয়াবিন আছে, ভীষণভাবে জরুরি, ভুট্টা আছে, মেজ আছে। এইগুলো যদি সরকার কেনে এবং চাল গম যদি কম কেনে, তাহলে সরকারের প্রকিউরমেন্টটা বাড়বে, কিন্তু সেই প্রকিউরমেন্টটা রেশনে পুষ্টিকর খাদ্য কৃষি পণ্য দেওয়ার একটা ব্যবস্থা তৈরি হবে, যেটা আজকে শুধুমাত্র ক্যালোরির জন্য দেওয়া তৈরি, ক্যালোরি কেন্দ্রিক আমাদের রেশন ব্যবস্থা। ক্যালোরি কেন্দ্রিক না হয়ে নিউট্রিশন কেন্দ্রিক রেশন ব্যবস্থা যদি করতে হয়, তাহলে প্রকিউরমেন্ট বাস্কেট যেটাকে বলে, অর্থাৎ কি কি জিনিস সরকার কিনবে এটা বাড়াতে হবে। তাহলে কৃষি পণ্যের যে লিগ্যাল গ্যারেন্টি সেটা কিছুটা রূপায়িত হবে, যাতে সরকার সেগুলো কিনবে। কিন্তু সেটা সবটা নয়। দ্বিতীয় যেটা জিনিস আছে সেটা হচ্ছে যে সরকার যখন মানে করা হবে, সরকার যখন ইম্পোর্ট এক্সপোর্ট, বিশেষ করে ইম্পোর্ট করার যে নীতি সরকারের আছে, ইম্পোর্টের নীতিটা সবসময় দেখা যায় যে কনজিউমারকে প্রোটেক্ট করার জন্য ইম্পোর্টের নীতি আছে, এবং কিন্তু সেটা জরুরি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের মতো দেশে যেখানে 80 কোটি মানুষকে রেশন দিয়ে বাঁচিয়ে রাখতে হয় বলে আমরা বুঝি, তার মধ্যে হয়তো 10-15% করাপশন থাকতেই পারে, কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষ সরকারি খাদ্যের উপরে নির্ভরশীল। সেখানে কনজিউমার প্রাইস, অর্থাৎ যারা কিনছেন জিনিসগুলি, তাদের কাছে প্রাইসটা নিচে রাখার, মানে কম রাখার একটা জরুরি প্রয়োজন আছে। কিন্তু এমন ভাবে ইম্পোর্ট করা হয়, সেটা পেঁয়াজ ইম্পোর্ট করা হয়, টমেটো ইম্পোর্ট করা হয়, ডাল ইম্পোর্ট করা হয়, সেটাতে মূলত কিন্তু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ চাষিদের যখনই একটুখানি দাম বাড়ে, তাতে চাষিরা যতটুকু বেনিফিট পেতে পারত, ইম্পোর্ট করে কনজিউমারকে বাঁচাতে গিয়ে চাষিকে সেটা ক্ষতিগ্রস্ত করে তোলা হয়। এটাকে আরেকটু নিয়ন্ত্রণে আনার একটা প্রস্তাব আছে। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় যেটা সরকারের অলরেডি আছে, কিন্তু তার জন্য বাজেটারি প্রভিশন, যাকে আমরা বলি, বাজেটের টাকা পয়সা অত্যন্ত কম, সেটাকে বলা হয় মার্কেট ইন্টারভেনশন স্কিম।
এই মার্কেট ইন্টারভেনশন স্কিমটা ওই 1960-এর দশক থেকেই আমাদের দেশে আছে। সেটা কি? সেটা হচ্ছে যে কোনো কৃষি পণ্যের যখন বাজারের দাম সত্যি সত্যি কমতে শুরু করে, তখন সরকার গিয়ে বিশেষ করে মান্ডিগুলোতে 3 থেকে 4 দিন কি বড়জোর 5 দিন বসে সেই কৃষি পণ্যগুলো ন্যায্য দামে অর্থাৎ এমএসপিতে কিনে নেওয়ার চেষ্টা করে। এই সামান্য কিছু কেনার চেষ্টা হলেই কিন্তু দামটা আবার বাজারে উঠে যায়, আবার উঁচুতে উঠে যায়। সরকার কিন্তু তখন কেনা বন্ধ করে দেয়। এইটাকে বলা হয় মার্কেট ইন্টারভেনশন স্কিম। তার জন্য একটা বাজেট থাকে কৃষি দপ্তরে, যেটার নাম হচ্ছে প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড। এটা যে শুধু চাল গম ইত্যাদির ক্ষেত্রে নয়, এটা কিন্তু কটন কর্পোরেশন কাপাস প্রতি বছর করে থাকে। মানে এটার মধ্যে সবাই এটা জানে যে কটন কর্পোরেশন এইভাবে গিয়ে বাজার থেকে কাপাসের দামটা যাতে একেবারে পড়ে না যায়, তার জন্য বাজারে গিয়ে কাপাস কিছুটা কেনে। যেটা আবার ভুল বোঝানো হয় মানুষকে, সেটা হচ্ছে যে ধরে নেওয়া হয় যেন এইটা সরকার কিনে রেখেই দেয় এবং সরকার নষ্ট করে জিনিসটা। তা আসলে হয় না। সরকার এটাকেই আবার 2 মাস বাদে বিক্রিও করে। অর্থাৎ যে দাম দিয়ে সরকার কিনছে তার প্রায় 75 থেকে 80 ভাগ কিন্তু সরকার আবার রিকভার করে ফেলে। কাজেই এমন নয় যে ওই টাকাটা শুধু জলে যায়। এইটাকে বলা হচ্ছে সরকার কিন্তু গত 10 বছরে, এটা সবাই যদি বাজেট দেখেন, প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড মার্কেট ইন্টারভেনশন স্কিমের বাজেট প্রভিশন কত, এইটা কমতে 40 কোটি টাকায় এসেছিল 2022-23 সালে। 40 কোটি টাকা, বুঝতে পারছেন আপনি? মানে একটা কেন্দ্রীয় সরকারের বাজেটে প্রাইস স্টেবিলাইজেশন ফান্ডে এটা অসংখ্য যেহেতু আপনি বলছেন, আমি দর্শকদের জন্য একটু বলে দেওয়া, যারা এই বিষয়ে যদি চর্চা করেন তাদের প্রস্তাব হচ্ছে এটা 25,000 কোটি টাকা হওয়া উচিত। হ্যাঁ। এটা এককালে 14 থেকে 16,000 কোটি টাকা ছিল, এমন ছিল নয় যে এটা ছিল না। কমিয়ে পুরো ব্যবস্থাটা, যেটাকে আমরা এই রাজনৈতিকভাবে নিওলিবারাল রেজিম বলি, অর্থাৎ যেখানে সরকারের ভূমিকা কমে যাবে, বাজারের ভূমিকা বেড়ে যাবে। এই বাজারের ভূমিকা যত বেড়ে গেছে, সরকারের ভূমিকা যত কমে গেছে, তত চাষিদের প্রোটেকশন দেওয়ার জন্য যতটুকু যেসব মেজার্স গুলো ছিল, যেসব উপায় ছিল, যেসব যোজনা ছিল, যেসব ব্যবস্থা ছিল, সেইগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। তার মধ্যে সব থেকে বড় উদাহরণ হচ্ছে যে এই প্রাইস স্টেবিলাইজেশন ফান্ডের বাজেটারি প্রভিশন। এটা হচ্ছে 3 নম্বর। কিন্তু এর পরেও আরেকটা 4র্থ নম্বর ব্যবস্থা আছে, যে ব্যবস্থাটা পৃথিবীর অন্য অনেক দেশেই আছে, এইগুলোও পৃথিবীর অন্য অনেক দেশে আছে। সেইটাকে বলা হয় প্রাইস ডেফিসিয়েন্সি পেমেন্ট। অর্থাৎ এই 3টে মেজার না নেওয়ার পরেও যদি এমএসপি না পায়, তাহলে সেই তফাৎটা, সেই ফারাকটা সরকার একটা চেক লিখে চাষিকে দেওয়ার ব্যবস্থা করবে। এবারে এটা মনে হতে পারে যে এটা কি অসম্ভব, এরকম কি করা যায়? সত্যি কথা বলতে কি, এটা কিন্তু দুভাবে অলরেডি করার ব্যবস্থা হয়েছে, যদিও সেটা খুব সাকসেসফুল নয়। একটা মোটামুটি সাকসেসফুল, আরেকটা অতটা সাকসেসফুল নয়। মধ্যপ্রদেশ এবং হরিয়ানাতে ইতিমধ্যেই তারা প্রাইস ডেফিসিয়েন্সি পেমেন্টের ব্যবস্থাটা করেছে। তার মধ্যে মধ্যপ্রদেশে এটা করতে গিয়ে দেখা গেল যে ডিজাইনটা করেছিল প্রাইস ডেফিসিয়েন্সি পেমেন্টের, সেটা হচ্ছে যে ট্রেডারের কাছ থেকে চাষি একটা রসিদ নেবে, সেই রসিদটা দেখালে মান্ডি থেকে তাকে পয়সা দেওয়া হবে। এবারে এটাতে খুব স্বাভাবিকভাবেই করাপশন হবে, রসিদটাকে ইনফ্লেট করে দেখানো হবে। কাজে ওইটা মডেল নয়। মডেল হচ্ছে যেটা হরিয়ানা করেছে। হরিয়ানা যেটা করেছে সেটা হচ্ছে যে এগ্রিকালচারাল কৃষিতে যে বীমা হয়, সেই বীমা যেভাবে করা হয়, অর্থাৎ একটা গ্রাম পঞ্চায়েত এলাকাকে ধরে নেওয়া হয় ইউনিট, একটা ব্যক্তি ইউনিট থেকে ধরে নেওয়া হয় না। সেইখানে কতটা পরিমাণে ওই এলাকাতে গড়ে কতটা পরিমাণে কম এমএসপি থেকে কতটা কমে কৃষি পণ্যটি বিক্রি হচ্ছে, সেই গড় অনুযায়ী তাদের একটা সেই গড়টাকে ধরে নিয়ে সেই গড় অনুযায়ী ফারাকটা দিয়ে দেওয়া হয়। সেইটা কিন্তু যথেষ্টই সফল হয়েছে এবং যথেষ্টই ঠিকভাবে করা গেছে। কারণ এটার মেকানিজমটা ওই কৃষি বীমার মতো মেকানিজম। অর্থাৎ আমি মোটামুটি হিসেব করে দেখতে পাচ্ছি যে গড়ে এতটা পরিমাণে ফারাক হচ্ছে এমএসপির তুলনায়, অর্থাৎ এমএসপির তুলনায় এতটা পরিমাণ গড়ে কম পাচ্ছে, এবং একটা এলাকার একটা গড়কে আমি ধরে নিয়ে তাদেরকে দেবো। প্রতিটা ব্যক্তিকে দিতে গেলে কিন্তু একেবারেই সেটা ম্যানেজ করা সম্ভব নয়। এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে
এই প্রস্তাবগুলো নিয়ে বহুবার এই নিয়ে কথা হয়েছে। মজা হচ্ছে যে এই নিয়ে একটা প্রাইভেট মেম্বার বিল কিন্তু 2018 সালে লোকসভা এবং রাজ্যসভাতে পেশও করা হয়েছিল। কিন্তু সেই যথারীতি যা হয়, প্রাইভেট মেম্বার বিল নিয়ে তো চর্চা হয় না খুব একটা, এবং সেটা সেখানে ল্যাপসও করে গেছে, তারপরে আর সেটা প্রস্তাবে ওঠেনি। কাজেই এটার ব্যবস্থাটা যে করা সম্ভব তা একেবারেই মানে মানে একেবারেই অসম্ভব নয়। কিন্তু প্রশ্ন আছে, প্রশ্ন নেই তা নয়। আমাদের যখন আলোচনা ঠিকভাবে করতে হয় তখন প্রশ্নটাও তোলা উচিত। প্রশ্ন হচ্ছে যে যদি স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মারই 85% হয়, তাহলে তাদের পক্ষে সবাইকে মান্ডিতে গিয়ে তো প্রকিউরমেন্ট করাটুকু, মানে মান্ডিতে তো আর সরকার কিনছে না, মান্ডিতে তো ট্রেডাররা কিনছে। মান্ডিতে গিয়ে তাদেরকে সবটা বিক্রি করা কি সম্ভব? প্র্যাকটিক্যালি হয়তো সম্ভব নয়। সেই কারণে যেটা করতে হবে এটাকে সফল করতে গেলে, কিন্তু সেটা ওই লিগ্যাল গ্যারান্টি থাকলে তবেই সরকারি প্রশাসন তন্ত্র সমস্ত রাজ্যে এটা নিয়ে এগোবে। সেটা হচ্ছে যে মান্ডির সংখ্যা আরো অনেক বাড়ানো, গ্রামীণ হাটগুলোকে আরো বেশি উন্নতি করা, পঞ্চায়েতকেও যে মান্ডি তৈরি করার ক্ষমতা এপিএমসি অ্যাক্টে দেওয়া আছে সেইটাকে রূপায়ণ করে পঞ্চায়েতে ওয়্যার হাউস তৈরি করা, গুদাম তৈরি করা, যাতে প্রাইভেট ট্রেডারের কাছে গুদামের গিয়ে চাষি তার ফসল না রাখে, বরং পঞ্চায়েতের গুদামে যদি রাখতে পারে সেখানে সে অনেক অনেক বেশি মানে সুরক্ষা পেতে পারে, সেই ব্যবস্থা করা। এরকম আরো কিছু জিনিস করতে হবে। শেষ প্রশ্নটা হচ্ছে যে এইটা কি ফাইন্যান্সিয়ালি করা সম্ভব? এখানে অঙ্কগুলো মানে করে দেখানো গেছে, ইতিমধ্যেই এই অঙ্কগুলো করে অনেকে দেখিয়েছেন। একটা অঙ্ক, খুব সুন্দর অঙ্ক আছে যে 22-23 সালে সরকার যেসব এমএসপি ঠিক করেছিল, এবং মার্কেটে এখন তো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে প্রতিদিন সারা দেশের এপিএমসিতে মানে যতগুলো পণ্য আসে, বিক্রি বাটা হয়, সেই বিক্রি বাটার মার্কেট ভ্যালুটা একেবারে ওয়েবসাইটে উঠে যায়। কাজে আপনি একটা জায়গায় বসে সারা দেশে কোন পণ্য, কৃষি পণ্য কোন দামে বিক্রি হচ্ছে অন্তত মান্ডিতে, সে খবর আপনি পেয়ে যান। সেই ভিত্তি করে, সেই তথ্যের উপরে ভিত্তি করে 2022-23 সালের এমএসপির হিসেব করে দেখা গেছে যদি আমাকে প্রাইস ডেফিসিয়েন্সি পেমেন্টটাই শুধু দিতে হয়, অন্য কিছু না করে, সেটার অতিরিক্ত খরচাটা মাত্র 25,000 কোটি টাকা। কিন্তু যদি আমি স্বামীনাথন ফর্মুলাকে ব্যবহার করি, স্বামীনাথন ফর্মুলাটা কিন্তু একটু বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে স্বামীনাথন সাহেব 2005 এবং 2006 সালে কৃষি কমিশন থেকে একটা রিপোর্ট বের করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে যদি মানে কৃষি পণ্য যদি পণ্য হয়, তাহলে চাষিদের একটা কৃষির খরচা প্লাস তার কিছুটা পরিমাণে তার মার্জিন, এটাকে নিয়েই আমাদের এমএসপিটা ভাবতে হবে। এখন যেটা হয় সেটাতে দুটো খামতি আছে। এমএসপির মধ্যে এখন কোনো রকম মার্জিন ধরা হয় না, শুধু কস্ট ধরা হয়। অর্থাৎ আমার যদি 100 টাকা খরচা হয়, এমএসপিটাও 100 টাকাই ধরা হয়। চাষির ঘরে যে কিছু থাকবে, চাষি যে কিছুটা মার্জিন পাবে, 120 টাকা, 150 টাকা, স্বামীনাথন কমিশন বলেছিল যে 100 টাকা যদি খরচা হয়, 150 টাকা এমএসপি হওয়া উচিত। এটা হচ্ছে প্রথম খামতি, এখন তা করা হয় না। দ্বিতীয় খামতিটাও আছে, সেটাও খুব বড় খামতি। সেটা হচ্ছে যে এমএসপি বলতে যেটা এখন বোঝানো হয়, তাতে একটা বড় খরচা ধরাই হয় না। সেই খরচাটা হচ্ছে জমি যদি লিজে নেওয়া হয় সেই লিজের রেন্ট, যদি ব্যাংক থেকে লোন নেওয়া হয় তার ইন্টারেস্ট, এবং আরো 2-3টে আনুষঙ্গিক খরচা আছে। মেইনটেনেন্স যদি হয়, এমনকি দুটো বলদ রেখে সেই বলদ এবং লাঙ্গলের যে মেইনটেনেন্স, সেটাকেও কিন্তু মানে খরচার মধ্যে ধরা হয় না। সেইটাও কিন্তু স্বামীনাথন কমিশন হিসেব করেছিল। কাজেই স্বামীনাথন ফর্মুলা অনুযায়ী যদি আমাদের হিসেব করতে হয়, তাহলে যেটা আমি বললাম 25,000 কোটি টাকা, ওটা কিন্তু আরো একটু বেড়ে যাবে অনেকটা। অনেকটা বেড়ে গেলেও সেটা জিডিপির মাত্র 0.6%, এবং ন্যাশনাল বাজেটের, শুধুমাত্র কেন্দ্রীয় বাজেটের ওটা অ্যাবাউট 4%। যদি কেন্দ্র এবং রাজ্যের সবটা বাজেট নেওয়া হয়, কারণ নেওয়া কেন দরকার, তার কারণ যে রেশনে যে খাদ্যটা দেওয়া হয় তার একটা অংশ ফান্ডিং তো রাজ্যগুলো করে,
কাজে রাজ্যের এবং কেন্দ্রের বাজেট নিয়ে ধরলে সেটা 1.7% অফ দ্য ন্যাশনাল বাজেট। ন্যাশনাল বাজেট মানে কেন্দ্র এবং রাজ্য সরকারের বাজেট। অর্থাৎ ফাইন্যান্সিয়ালি এটা ভায়াবল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবারে যেটা নিয়ে সবসময়তেই একটা আপত্তি ওঠে সেটা হচ্ছে যে সেটা একটা সাধারণত মিস ইন্টারপ্রিটেশনের জন্য আপত্তিটা ওঠে, যেটা আমি আগেই বলেছি কিন্তু আবার বলে নিয়ে আমি থামছি। সেটা এই যে যেহেতু সরকার এমএসপি তে প্রকিওর করে, সেই জন্য একটা ভুল ধারণা সবার মধ্যে আছে যে এমএসপিটা লিগ্যাল গ্যারান্টি হওয়া মানে আসলে সরকারকেই সমস্ত কৃষিপণ্য 23টা কৃষিপণ্য কিনতে বাধ্য করা। এইটা কিন্তু আদৌ নয়, এবং এই ধারণাটার জন্যই সাধারণভাবে একটা আপত্তি ওঠে, বিশেষ করে আমাদের মতো এলিট ক্লাসের থেকে, শ্রেণীর থেকে, যে এমএসপি আসলে সম্ভব নয় দেওয়া, এটা চাষিদের প্রোটেক্ট করা সম্ভব নয় ইত্যাদি। একটা কথা বলে শেষ করব, আমাদের দেশে কনজিউমারকে প্রোটেক্ট করার জন্য এমআরপি আছে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এবং সেটা অত্যন্ত ভালো জিনিস। পৃথিবীর অনেকগুলো দেশে এমআরপি বলে কোনো আইডিয়া নেই। মনে রাখতে হবে সেটা কিন্তু কনজিউমার মুভমেন্ট থেকে উঠে এসে তৈরি হয়েছিল। বিশেষ করে ওষুধের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে অনেক কিছুর মধ্যেই ভীষণ বেশি ফাটকাবাজি হতো, সেই কারণে সরকার এমআরপি বলে একটা বিষয় তৈরি করেছিল, এবং আজকে সেটা খুব সাকসেসফুল। তো যদি এমআরপি থাকতে পারে কনজিউমারকে প্রোটেক্ট করার জন্য, তাহলে যে চাষি অ্যাকচুয়ালি আমাদের অন্নদাতা বলে আমরা মেনে নিয়েছি, সেই চাষিকে প্রোটেক্ট করার জন্য এমএসপি কেন থাকবে না? এই প্রশ্নটা ওঠা দরকার আছে। সুদীপ্ত।